একেই কি বলে হাইকোর্ট দেখানো? একটি দুটি নয়, গত 2 বছরে এনবিআর এর বিরুদ্ধে উচ্চ আদালতে 20টি রিট মামলা করেছে বিদ্যুৎ জ্বালানি খাতের প্রভাবশালী ব্যবসায়ী গ্রুপ সামিট। এনবিআর এর আনা কর ফাঁকির অভিযোগের বিরুদ্ধে এসব রিট করে এই গ্রুপটি, যা সামলাতে নাকাল কর্মকর্তারা। তবে কর ফাঁকির টাকা আদায়ে এবার কড়া পদক্ষেপে যাচ্ছে এনবিআর। আজিজ খান সহ সামিট গ্রুপের 7 পরিচালকের বিরুদ্ধে ফৌজদারি মামলার প্রস্তুতি সম্পন্ন করেছেন কর্মকর্তারা। রুহুল আমিনের ধারাবাহিক প্রতিবেদনের আজ থাকছে দ্বিতীয় পর্ব। দেশের বিদ্যুৎ ও জ্বালানি খাতের প্রভাবশালী ব্যবসায়ী গ্রুপ সামিট পাওয়ার। বাংলাদেশে ব্যবসা করেও গ্রুপটির প্রধান উদ্যোক্তা আজিজ খান দীর্ঘদিন ধরেই সিঙ্গাপুরের শীর্ষ ধনী ও বিলিয়নিয়ার। অভিযোগ আছে, গেল 1.5 দশকে রাজনৈতিক মদদে গ্রুপটির সার্বিক কার্যক্রম থেকে যায় সরকারি সংস্থার নজরদারির বাইরে। তবে জুলাই অভ্যুত্থানের পর বদলে যায় পরিস্থিতি। এনবিআর এর 2 বছরের অনুসন্ধানে উঠে এসেছে রেকর্ড 2000 কোটি টাকার কর ফাঁকি। তবে এসব দাবির জবাব দিতে এনবিআর এর নির্ধারিত বিচারিক প্রক্রিয়ায় আস্থা রাখেনি সামিট। ন্যায় বিচার পেতে তারা দ্বারস্থ হয় উচ্চ আদালতের। একে একে দায়ের করে 20টি রিট, যার 7টিতে আয়কর আইনের 143-এর 5 ধারায় করা জরিমানা চ্যালেঞ্জ করা হয়েছে। বাকি 13টিতে 212 ধারায় পুনঃউন্মোচন চ্যালেঞ্জ করা হয়েছে। এসব রিটের 3 ভাগের 1 ভাগ নিষ্পত্তি হলেও বাকিগুলো বিচারাধীন, জানিয়ে হিমশিম অবস্থায় এনবিআর কর্মকর্তারা। আমি এই পার্টিকুলার ক্ষেত্রে বলছি না, যে কোনো প্রতিষ্ঠান যদি একই ইস্যুতে বারবার বিভিন্ন ইন্টারপ্রিটেশনে বিভিন্ন পয়েন্টে রিট, স্টে অর্ডার, তারপর হচ্ছে আপিল বিভিন্নভাবে ডিলে করে, এরকম এক্সাম্পলও যে নাই আমাদের মধ্যে তা না, আমাদের মধ্যে এরকম এক্সাম্পলও আছে। তো আমাদের আসলে অ্যাটর্নি জেনারেল মহোদয়ের যে নির্দেশনা, ওনার নির্দেশনা ওই একটাই, যে আমাদের কোনো যার আইনসঙ্গত, রাষ্ট্রের যদি কোনো আইনসঙ্গত পাওনা থেকে থাকে সেটা আমরা দ্রুত নিষ্পত্তির মাধ্যমে রিকভার করব। তবে সামিটের এমন পদক্ষেপ ভালোভাবে নেয়নি এনবিআর, তাই প্রস্তুতি নেওয়া হচ্ছে কড়া পদক্ষেপের। আইন অনুযায়ী নথি জাল করে কিংবা মিথ্যা তথ্য দিয়ে কর ফাঁকি দেয়া হলে তার বিরুদ্ধে সুযোগ আছে ফৌজদারি মামলা করার। সেই ধারাটি এবার সামিটের 7 পরিচালকের বিরুদ্ধে প্রয়োগ করতে যাচ্ছে এনবিআর। এইখানে ফৌজদারি আইনে ওনার বিষয়টা, ওনার পানিশমেন্টের বিষয়ে স্পষ্ট ধারণা দেওয়া আছে, সর্বোচ্চ 5 বছর, তবে 6 মাসের কম না, এবং অর্থদণ্ড দেওয়া যেতে পারে, উভয় দণ্ডেও দণ্ডিত করা যেতে পারে। তবে প্রিফার করি আমরা ট্যাক্সটাকে রিকভারি করার। প্রাথমিকভাবে আমরা ট্যাক্সটা যদি রিকভারি করতে পারি, সেই দিকেই আমার মনে হয় যে আমরা নজর দেওয়া বেশি প্রয়োজন। এনবিআর কর্মকর্তারা জানান, প্রস্তুতি প্রায় শেষ। এ মাসেই ফৌজদারি মামলা হতে পারে সামিট গ্রুপের চেয়ারম্যান মোহাম্মদ আজিজ খান, আঞ্জুমান আজিজ খান, আদিবা আজিজ খান, মোহাম্মদ ফয়সাল করিম, মোহাম্মদ লতিফ খান, মোহাম্মদ ফরিদ খান ও জাফর উমেদ খানের বিরুদ্ধে। রুহুল আমিন, 71, ঢাকা। প্রতিটি ব্যাংকের জন্য আলাদা সংস্কারের বিষয়ে সুনির্দিষ্টভাবে জানতে চেয়েছে আইএমএফ। একই সাথে 15% ভ্যাট হার বাস্তবায়ন করা হবে কিনা সেটারও জবাব চাওয়া হয়েছে। বাংলাদেশ সফর শেষে অর্থ সচিব ও গভর্নর বরাবর লেখা চিঠিতে এসব বিষয়ে উল্লেখ করে সংস্থাটি। একই সাথে কোন কোন খাত থেকে কর অব্যাহতি সুবিধা তুলে নেওয়া হবে তারও ব্যাখ্যা চাওয়া হয়েছে। বিশ্লেষকরা মনে করেন, পুরনো অভিজ্ঞতার আলোকে আইএমএফ কিছুটা কঠোর হতে চায় নতুন ঋণ চুক্তির বিষয়ে। মইনুল হাসানের বিশেষ রিপোর্ট। নতুন ঋণ চুক্তির আলোচনা ও সম্ভাব্যতা যাচাইয়ে জুলাইয়ের মাঝামাঝি বাংলাদেশ সফর করে আইএমএফ। নানা বিষয়ে বৈঠক হয় অর্থ বিভাগ, বাংলাদেশ ব্যাংক, জাতীয় রাজস্ব বোর্ড সহ বিভিন্ন দপ্তর ও মন্ত্রণালয়ের সাথে। সফর শেষে খেলাপি ঋণ, দুর্বল ব্যাংক ব্যবস্থা এবং রাজস্ব আদায়ের দুরবস্থাকে অর্থনীতির জন্য বড় ঝুঁকি হিসেবে চিহ্নিত করে সংস্থাটি। তবে সেখানেই থেমে যায়নি ঋণ চুক্তির আলোচনা, বরং সফর শেষে অর্থ সচিব ও বাংলাদেশ ব্যাংকের গভর্নরের কাছে লেখা চিঠিতে চাওয়া হয় সুনির্দিষ্ট পরিকল্পনা। বিশেষ করে প্রতিটি ব্যাংকের জন্য সংস্কার পদক্ষেপ কী হবে তার স্পষ্ট ব্যাখ্যা ও রূপরেখা চেয়েছে সংস্থাটি। কেন্দ্রীয় ব্যাংকের সাবেক গভর্নর ও আইএমএফের সাবেক এই শীর্ষ কর্মকর্তা মনে করেন, সংস্থাটির এমন পদক্ষেপকে দেখতে হবে গুরুত্বের সাথে। ব্যাংকিং খাতের যে অবস্থা, এটা এইভাবে চিরকাল রাখা যাবে না। এটা রাখলে পরে দেশের ভীষণ ক্ষতি হবে, ভয়ানক ক্ষতি হবে। এটা পুরনো মালিকদেরও ফেরত দেওয়া যাবে না, এসআলম কোম্পানিকে ফেরত দেওয়া যাবে না। তাহলে
আরও ধ্বংস হবে, কারণ এটা কমপ্লিটলি ডিফারেন্ট সিগন্যাল দেবে। কাজেই সরকারের উচিত নির্মোহভাবে কাজ করা, যেভাবে করলে পরে ডিপোজিটরের স্বার্থ রক্ষা হবে, আস্থাটা ফিরে আসবে এবং ব্যাংকিং খাত আবার ঘুরে দাঁড়াবে, এখন থেকে 5 বছর পরে হলেও ঘুরে দাঁড়াবে। এবং সেই ক্ষেত্রে IMF-এর সহযোগিতা, বিশ্বব্যাংকের সহযোগিতা এবং অন্যান্যদের সহযোগিতা আমরা পেতে পারব। শুধু ব্যাংক খাত নয়, রাজস্ব সংস্কারেও স্পষ্ট বার্তা চায় আন্তর্জাতিক মুদ্রা তহবিল। চিঠিতে বলা হয়, একক ভ্যাট হার 15 নাকি অন্য কোনো হার হবে সেটি জানাতে হবে। পাশাপাশি কোন কোন খাতে কর ছাড় চালু অথবা বাতিল করা হবে রোডম্যাপ দিতে হবে সেই বিষয়েও। এছাড়া রাজস্ব খাতের অটোমেশনের কাজ শেষ করার সুনির্দিষ্ট সময়সীমাও জানতে চাওয়া হয়েছে। রয়েছে করের আওতা বাড়ানোর সুনির্দিষ্ট পরিকল্পনার কথাও। IMF এর ঋণটা আমরা নেই না নেই, কিন্তু আমার কিন্তু বর্তমান আর্থিক পরিস্থিতিতে অন্যান্য জায়গায় বাজেট সহায়তা দরকার, যেই জন্য আমার IMF এর মতো একটা প্রোগ্রামের ভেতর আমার থাকতে হবে। কোনো নীতি নির্ধারক বলেছেন যে আমরা একক হারে ভ্যাটে যাব না, তাহলে আমার অল্টারনেটিভ প্রস্তাবটা কি সেইটা স্পষ্ট করতে হবে। শুধুমাত্র কাগজপত্র আদান প্রদানের মাধ্যমে মনে করি যে এটাকে আমরা ডচ করে বের হয়ে যাব, আবারও 2 বছর আমরা এইটা সেটা করে কিছু কিস্তি নিব এবং আবার একটা প্রোগ্রাম ক্লোজ করব, সেইটা বাংলাদেশের জন্য কিন্তু অর্থনীতির জন্য ভালো হবে না। সুতরাং সরকারের যেটা নেগোশিয়েট করা উচিত সেইটা হলো এই জায়গাগুলোকে আমরা সামনের দিনে কিভাবে বাস্তবায়ন করছি এটা সুস্পষ্টভাবে করা। বিশ্লেষকদের মতে এসব কঠিন শর্ত বাস্তবায়ন সরকারের জন্য বড় চ্যালেঞ্জ। তবে অর্থনীতির স্থিতিশীলতার স্বার্থেই বাড়তি নজর দেওয়ার পরামর্শ তাদের। তারা চাপ দিচ্ছে যে আমরা কাজগুলো যেন করি, বসে না থাকি। মইনুল হাসান, 71, ঢাকা। সেগমেন্টে আমি উইথহোল্ড করি। দর্শক, এ পর্যায়ে আমরা রাজধানীর জ্বালানি পরিস্থিতির খবর জানতে চাই। আমাদের সাথে যুক্ত হচ্ছেন সহকর্মী মেজবা হাসান। মেজবা, জ্বালানি পরিস্থিতির এখনকার কি আপডেট এবং কবে নাগাদ আমরা আসলে একটা সমাধানের পথ প্রত্যাশা করতে পারি, সে বিষয়ে কিছু জানতে পেরেছেন কিনা? নুজহাত, এখন যদি বলি জ্বালানি পরিস্থিতি, যে পরিস্থিতি গেল কয়েক মাসেরও বেশি সময় ধরে চলছে, সেটি কিন্তু এখনো চলমান রয়েছে। সংকটের যে দীর্ঘ লাইন, যার ফলে গ্যাসের প্রেসার না থাকার কারণে সেটি কিন্তু এখনো রয়েছে। এখন আছি আমি কল্যাণপুর একটি স্টেশনে, এখানে কিন্তু দীর্ঘ সারি পড়ে গেছে অনেকটা। সবচেয়ে বেশি যে ভোগান্তি, যে যারা গাড়ি চালক, CNG চালক এবং যারা ভাড়ায় চালিত যে গাড়িগুলো আছেন, তারা কিন্তু সবচেয়ে বেশি ভোগান্তি পাচ্ছে। এই যে দীর্ঘ 1 মাসের যে ভোগান্তি আমরা দেখেছি, গেল 2 দিন আগে কিছুটা ভোগান্তি কমেছে, যে চট্টগ্রাম যে এক্সিলেটরের যে সমস্যাটা ছিল সেটি কিন্তু অনেকটা কাটিয়ে উঠে কিন্তু স্বাভাবিক পরিস্থিতি হয়েছিল। সেটি কিন্তু একদিন না যেতেই মূলত এক্সিলেটরের যে গ্যাস ছিল সেটি কিন্তু শেষ হয়ে যায়। এখন বর্তমান যে গ্যাসের যে সংকট, সেটি হলো কার্গো সংকটের কারণে। সেই কার্গো সংকটের কারণে সরবরাহ কিন্তু পর্যাপ্ত ঘাটতি রয়েছে, যার কারণে কিন্তু এখনো সেই ঘাটতিটা রয়ে গেছে। একটু যদি জানিয়ে রাখি যে গতকাল দুপুর পর্যন্ত যেটি ছিল 228 কোটির মতো যে ঘনফুট যে গ্যাস, সেটি কিন্তু পরবর্তীতে সন্ধ্যা নাগাদ সেটি কিন্তু নেমে এসে 18 কোটিতে, অর্থাৎ কিন্তু কমছে। আমরা আছি এখানে কিন্তু স্বাভাবিক সময়ে প্রায় 220 থেকে 30 যে প্রেশারটা থাকে, সেটি কিন্তু এখন প্রায় অর্ধেকে নেমে এসেছে, অর্থাৎ এখন প্রায় 100-120। যারা আছেন চালকরা, তারা যেটি বলছিলেন যে তারা কিন্তু পর্যাপ্ত গ্যাস পাচ্ছে না, অনেককেই কিন্তু ফিরতে হচ্ছে 10 টাকা, 15 টাকা, কোনো 35 টাকা, কিন্তু কোনো 100 টাকার গ্যাস নিয়ে কিন্তু চালকদেরকে ফিরতে হচ্ছে গ্যাসের প্রেশার না থাকার কারণে। সবকিছু মিলে রাজধানী জুড়ে যে ভোগান্তি, সেই ভোগান্তি তো আছে, একই সাথে এই গ্যাস সরবরাহ স্বাভাবিক না হওয়ার কারণে সেটি কিন্তু একটি ভোগান্তিতে পড়ছে, সেটি হলো বিদ্যুতের একটি পর্যাপ্ত পরিমাণ বিদ্যুতে গ্যাস সরবরাহ করা রাখছে। তার কারণে কিন্তু এই গ্যাসের সংকটটা কিন্তু আরো বেশি জর্জরিত। বিকল্প উপায়ে যদি এই গ্যাস সরবরাহ না করা যায়, সরকার ইতিমধ্যে কিন্তু নতুন করে গ্যাস কেনার করছেন, সেইটি যদি স্বাভাবিক প্রক্রিয়ায় গ্যাস যদি কিনতে পারেন, তাহলে হয়তো সংকটটা কিছুটা কেটে যাবে। নুজহাত, এই ছিল সবশেষ। মেজবা, আমরা শুনছিলাম, অনেক ধন্যবাদ আপনাকে। দর্শক, আমাদের সাথে যুক্ত ছিলেন সহকর্মী মেজবা হাসান, রাজধানীর জ্বালানি পরিস্থিতির খবর জানাচ্ছিলেন।
প্রতি ইউনিট প্রায় $24 দরে এক কার্গো এলএনজি কেনার অনুমোদন দিল ক্রয় সংক্রান্ত মন্ত্রিসভা কমিটি, যা দীর্ঘমেয়াদে করা চুক্তি মূল্যের দ্বিগুণেরও ওপরে। এই গ্যাস সরবরাহ করবে সিঙ্গাপুরের আরামকো ট্রেডিং। বুধবার অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠিত বৈঠকে আরও 14 কার্গো এলএনজি কেনার নীতিগত সিদ্ধান্ত হয়। 7 প্রতিষ্ঠানের কাছ থেকে সরাসরি ক্রয় পদ্ধতিতে এসব এলএনজি কেনা হবে। এছাড়া বিভিন্ন প্রতিষ্ঠানের কাছ থেকে মোট 1,15,000 টন সার কেনার অনুমোদন দেয় ক্রয় কমিটি। এদিন মাগুরা ও নীলফামারীর 2 রাষ্ট্রীয় মালিকানার বস্ত্রকলকে সরকারি বেসরকারি অংশীদারিত্বের ভিত্তিতে পরিচালনার প্রস্তাব তোলা হলে তা আইন মন্ত্রণালয়ের মতামতের জন্য পাঠানো হয়। জ্বালানি সংকট মেটে তড়িঘড়ি করে নেওয়া 1,500 কোটি টাকায় 2টি ট্যাঙ্কার কেনার প্রস্তাব বাতিল করলেন প্রধানমন্ত্রী। একই সাথে অনুমোদন দেওয়া হয়নি তুরাগ নদী রক্ষা সংক্রান্ত প্রকল্প। সভা শেষে পরিকল্পনা প্রতিমন্ত্রী জানান, একই জাতীয় একাধিক প্রকল্প চলমান থাকায় তা নতুন করে আমলে নেননি প্রধানমন্ত্রী। তিনি জানান, বিদ্যুৎ ও জ্বালানির সমস্যা নিয়ে অবগত তারেক রহমান, তবে এই সংকট কেটে যাবে দ্রুত। দেশের গুরুত্বপূর্ণ সেতুগুলো স্থায়িত্ব রক্ষায় পর্যাপ্ত রক্ষণাবেক্ষণ ও নিরাপত্তা ব্যবস্থা এখনও তুলনামূলক দুর্বল। এসব নিশ্চিতে আধুনিক ও প্রযুক্তি নির্ভর কার্যক্রম চালু করতে যাচ্ছে সরকার। দক্ষিণ কোরিয়ার অনুদান ও কারিগরি সহায়তায় 116 কোটির একটি প্রকল্প অনুমোদন দেওয়া হয়েছে একনেকে, যার মূল লক্ষ্য ডিজিটাল পদ্ধতিতে সেতুর স্বাস্থ্য তদারকি করা। তবে কারিগরি সহায়তার এই প্রকল্পে 65 কোটি যাবে পরামর্শক সেবায়। পরিকল্পনা বিভাগের সচিব বলছেন, কোরিয়ার অনুদান হলেও তারাই থাকবেন পরামর্শক, ফলে এই অর্থ যাবে বেতন হিসেবে। পরামর্শক তো তারা থাকবেই, টাকা ওদের পরামর্শক ওদের। এখন সেখানে আপনার পরামর্শক নিয়োগ করবেন, ওদের বেতন দেবেন না, ওদেরই টাকা তো এটা। কনসালটেন্টদের পেছনে ব্যয়টা হচ্ছে এইটা। মাননীয় প্রধানমন্ত্রী বলেছেন যে এখানে যাতে ওই টেকনোলজি ট্রান্সফার, আমাদের নিজেদের লোকজন যাতে প্রশিক্ষিত হয়, সেইটা কিন্তু খুব গুরুত্বের সাথে এই কারণেই নিতে বলা হয়েছে। এদিন একনেক সভায় অনুমোদনের জন্য তোলা হয় 12টি প্রকল্প। তবে জ্বালানি সংকট মোকাবেলায় তড়িঘড়ি করে নিতে যাওয়া 1,457 কোটি টাকায় 2টি ওয়েল ট্যাঙ্কার কেনার প্রকল্প অনুমোদন পায়নি এদিনের সভায়। বাদ পড়েছে তুরাগ নদী সুরক্ষার প্রকল্প। প্রতিমন্ত্রী বলছেন, একই জাতীয় প্রকল্প চলমান থাকায় আমলে নেওয়া হয়নি নতুন করে। আমরা একটা সাধারণ ধারণা পেয়েছি যে প্রায় সম্ভবত 11টি প্রকল্প নানাভাবে এখানে ক্রিয়াশীল আছে। এই প্রত্যেকটি প্রকল্পের মধ্যে যাতে আবারও একই দ্বৈততা পরিহার করে প্রকল্পগুলোকে সমন্বিত প্রকল্পে পরিণত করা যায় এবং ঢাকা শহরের পুরো পানি ব্যবস্থাপনাটাকে এবং জলাধারগুলোকে নতুন করে একটা সাধারণ কম্প্রিহেন্সিভ পরিকল্পনার আওতায় আনা যায়। দেশের চলমান বিদ্যুৎ ও গ্যাস সংকট সাময়িক উল্লেখ করে তা দ্রুত সমাধানে কাজ করছে বলে উল্লেখ করেন পরিকল্পনা প্রতিমন্ত্রী। সভায় বিএনপি সরকারের কৌশলগত পঞ্চবার্ষিক পরিকল্পনা উদ্বোধন করা হয়। জ্বালানি খাত অন্যতম গুরুত্বপূর্ণ, বলতে পারেন প্রধান গুরুত্বপূর্ণ জায়গা। সেই জায়গাটার সমাধান না করে তো আমাদের হবে না। ফলে আমরা বলছি 1 থেকে 1.5 বছর কিংবা 2 বছর সময় লাগবে এই অবস্থাকে আমাদের উৎপাদনশীল অর্থনীতির উপযোগী করে তোলার জন্য। ইমদাদ হোসাইন, 71, ঢাকা। দেশের বাজারে আবারও বাড়ল স্বর্ণের দাম। এবার ভরিতে 3,849 টাকা বেড়ে 22 ক্যারেটের প্রতি ভরি স্বর্ণের নতুন দাম পৌঁছেছে 2,40,628 টাকায়। বাংলাদেশ জুয়েলার্স সমিতি বাজুস এক বিজ্ঞপ্তিতে এই তথ্য জানায়। বলা হয়, আন্তর্জাতিক বাজারে তেজাবি স্বর্ণের দাম বাড়ায় এই সমন্বয় করা হয়েছে। নতুন মূল্য অনুযায়ী 21 ক্যারেটের প্রতি ভরি স্বর্ণ কিনতে আজ থেকে গ্রাহকদের গুনতে হবে 2,29,781 টাকা। 18 ক্যারেটের প্রতি ভরি স্বর্ণের নতুন দাম 1,97,355 টাকা। পাশাপাশি সনাতন পদ্ধতির প্রতি ভরি রূপার দাম 3,324 টাকা নির্ধারণ করে দেয় বাজুস। দর্শক, তৈরি পোশাক খাতে রুফটপ সোলার স্থাপনে চীনা বিনিয়োগ সম্ভাবনা নিয়ে রাজধানীর মহাখালীতে চলছে সিপিডির আলোচনা। আমরা যাচ্ছি সেখানে। আমাদের কিছু রিভিশন লাগবে, কিছু সেটা আমরা এর ভিতরে করে শেষ করব। ধন্যবাদ আপনাদের সকলকে। আমাদের এই ওপেন ডিসকাশন সেশন আমাদের বিশিষ্ট যারা হেড টেবিল রয়েছে তাদের সকলকে অপেক্ষা করে রেখেছে অনেকক্ষণ এবং তাদের ধৈর্যের জন্য ধন্যবাদ জানাচ্ছি। প্রথমে এই পর্যায়ে আমাদের গেস্টদের ভিতরে অনুরোধ করছি মিস্টার মিনহাজুল হক, ডিরেক্টর বাংলাদেশ নিটওয়্যার ম্যানুফ্যাকচারার্স অ্যান্ড এক্সপোর্টার্স অ্যাসোসিয়েশন বিকেএমইএ। বিকেএমইএ আমার কাছে মনে হচ্ছে সাম্প্রতিককালে বেশ কিছু উদ্যোগ নিয়েছে, সেই উদ্যোগগুলো জানতে চাই এবং আগামী দিনের পরিকল্পনাটাও জানতে চাই।
থ্যাংক ইউ মজম ভাই। আমি আসলে একদম ইয়েতে চলে যাই, যেহেতু অনেক লেট হয়েছে। আমি ফার্স্ট অফ অল সিবিডি সবসময় নিড অ্যাসেসমেন্ট নিয়ে কাজ করে এবং তারা ফ্যাক্টস অ্যান্ড ফিগার্স নিয়ে কথা বলে, তো সেখানে আমি আর কিছু কথা নাই বলি, কারণ প্রেজেন্টেশন ওয়াজ ফাইন অ্যান্ড ফ্যান্টাস্টিক, উই হ্যাভ অল সিন ইট। আমি জাস্ট একটু বলি যে আমাদের আসলে যে এসএমই চ্যালেঞ্জেসগুলো চলে আসছে, এখানে সবাই জানে আসলে বাংলাদেশ ব্যাংক থেকে শুরু করে আমাদের যে শিডিউল ব্যাংক যেগুলো আছে, সেখানে আমরা যে প্রবলেমগুলো ফেস করি সেগুলো আমরা সবাই জানি। তো আসলে সেখানে নতুন করে বলার মতো কিছু নাই, কিন্তু আপনারা যে নিড অ্যাসেসমেন্টগুলো করেছেন, যেখানে লার্জ, মিডিয়াম এবং স্মল ফ্যাক্টরিজগুলো উঠে এসেছে, সেখানে যদি বিকেএমই এর কোনো মেম্বার থাকে এবং আপনাদের যে নিড ইন্টারভেনশন যেগুলো বলেছেন যেগুলো লাগে, তো আমরা আমাদের বিকেএমইতে একটা গ্রিন সেল আছে, সেটার মাধ্যমে সিপিডির সাথে ট্যাগ হয়ে আমরা কিন্তু ডাইরেক্ট এই কাজটা করতে পারি যে ওনাদের কি নিড লাগবে। যদি কোনো শিডিউল ব্যাংক প্রবলেম করতেছে, শিডিউল ব্যাংকে অ্যাড্রেস করব। যদি বাংলাদেশ ব্যাংক প্রবলেম করে থাকে, বাংলাদেশ ব্যাংকে অ্যাড্রেস করব। কারণ বাংলাদেশ ব্যাংকে আমরা খুব রিসেন্টলি একটা মিটিং করেছি, তারা কিন্তু উপরের লেভেল থেকে অনেক আন্তরিক এই গ্রিন ফাইন্যান্সিং গুলো করার জন্য, কিন্তু অনেক সময় দেখা যায় শিডিউল ব্যাংকের কিছু জটিলতা থাকে, সেজন্য আসলে আমরা ওই ফাইন্যান্সগুলো পাই না। তো যেহেতু আপনাদের এই পুরো নাম ধরে আপনারা আমাদেরকে দিতে পারবেন, আপনারা যদি আমাদের মেম্বার ফ্যাক্টরিগুলোর নামগুলো দেন, আমরা 1-to-1 বসে এই প্রবলেমটা ফেস করবো আমাদের গ্রিন সেলের মাধ্যমে। ধন্যবাদ। আরেকটা জিনিস আমি একটু জেনে রাখি, বাংলাদেশে আসলে ডেটার সবসময় আমাদের অভাব থাকে, আমরা ডেটা রিলায়েবিলিটি পাই না, আমরা ডেটা অথেন্টিসিটিটা পাই না। তো আমরা বিকেএমইতে অলরেডি আমরা একটা ইউনিফাইড ডেটা প্ল্যাটফর্ম করতেছি, যেটা জিআরআই রিপোর্টিং বলে। আমার ভাই এখানে আসছে, তিনি জানে যেটা ইউরোপিয়ান ল হিসাবে আসতেছে, যে আমার ফ্যাক্টরি থেকে আমি কতটুকু কার্বন এমিট করতেছি সেটা আমার আসলে রিপোর্ট আকারে থাকতে হবে। তো অলরেডি আমরা সাসনেক্স আমাদের টেকনিক্যাল পার্টনার এবং সলিডারিটেড আমাদের ডেভেলপমেন্ট অ্যান্ড ইমপ্লিমেন্টেশন পার্টনার, তাদের মাধ্যমে আমরা একটা পাইলট প্রজেক্ট করছি, যেখানে 100টা ফ্যাক্টরি এনার্জি ডেটা থাকবে। তো এনার্জি ডেটা থাকলে সেখান থেকে আসলে আমরা রিয়েল ডেটাটা পাবো, সেখানে ওয়াটার কনজাম্পশন, ফুয়েল কনজাম্পশন, আমাদের ইলেকট্রিসিটি কনজাম্পশন অ্যান্ড ওভারঅল এনার্জি মিক্সটা কিভাবে আমরা ইউটিলাইজ করছি আমাদের ইন্ডাস্ট্রিতে, সেটা আমরা জানতে পারবো। আমরা অলরেডি 5টা ফ্যাক্টরিতে আমরা সেটা করেছি। ফকির ফ্যাশন তাদের ডেটা অ্যান্ড এভরিথিং এটা লঞ্চ করেছে, এবং আমাদের বাকি 4টা ফ্যাক্টরিরও এই মাসে আমরা ডেটাগুলো সব দিতে পারবো। এবং দর্শক, আমরা এতক্ষণ রাজধানীর মহাখালীতে আয়োজিত সিপিডির অনুষ্ঠানে সরাসরি যুক্ত ছিলাম। ৭১ বিজনেসে এই ছিল এখনকার মতো। সরাসরি সংবাদ অনুষ্ঠান দেখতে চোখ রাখুন ৭১-এর ফেসবুক পেজে এবং সাবস্ক্রাইব করুন ৭১-এর ইউটিউব চ্যানেল। থাকুন ৭১-এর সাথে।